বড় সাহেব জরুরি একটা ফাইল দিয়েছিলেন। সেই ফাইল আলতাফ ড্রয়ারে তালাবদ্ধ করে রেখেছিল। আশ্চর্য ব্যাপার, ফাইলটা নেই। ড্রয়ার ঠিকই তালাবদ্ধ, ড্রয়ারের চাবি আলতাফের কাছে। গনি সাহেব পান চিবুতে চিবুতে কাছে এসে বললেন, সমস্যাটা কি? আলতাফ বলল, ফাইল পাচ্ছি না। তালা বন্ধ ছিল। তাহলে তো বিরাট সমস্যা, চিন্তার বিষয়। ভালো করে চিন্তা করে দেখুন, বাসায় নিয়ে যাননি তো? না, এই অফিসে তো এরকম কখনো হয়নি। বদরুল সাহেবকে ইনফর্ম করুন। তাকে ইনফর্ম করব কেন? গনি সাহেব বিরক্ত মুখে বললেন, আপনি তো ভাই বড় প্যাচালের লোক, তাকে ইনফর্ম করবেন না কেন? তিনি হচ্ছেন আপনার সেকশনের চার্জে। যে কোনো সমস্যা হলে আগে তাকে বলতে হবে, নাকি আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন, সরাসরি চলে যাবেন বড় সাহেবের কাছে? আপনার নৌকা তো আবার বড় খুঁটিতে বাঁধা। আলতাফ ব্যাপার কিছুই বুঝতে পারছে না। কেউ কি ড্রয়ার খুলে ফাইল নিয়ে গেছে? কেন নেবে? স্টোর ইনচার্জের কাছে সবার ড্রয়ারেরই চাবি থাকে। তিনি স্টোর ইনচার্জ, তিনি কি কোনো কারণে খুলেছেন? অসম্ভব কিছু না। বড় সাহেব হয়তো ফাইল চেয়েছেন, স্টোর ইনচার্জ খুলে দিয়েছেন। এছাড়া আর কি হতে পারে? আলতাফ স্টোর ইনচার্জ খায়রুল কবিরকে খুঁজে বের করলো। খায়রুল কবির আকাশ থেকে বললেন, কি বলছেন আপনি? আমি কেন আপনার ড্রয়ার খুলব? এ ধরনের এলিগেশন সাবধানে দেবেন। আমি এলিগেশন দিচ্ছি না, জানতে চাচ্ছি। ব্যাপার একই। বড় সাহেবের সঙ্গে দহরম মহরম বলে ধরাকে সরা দেখছেন। পেয়েছেন কি আপনি? কী ভাবেন আমাকে? আপনি শুধু শুধু রাগ করছেন। আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, দয়া করে বিদেয় হন। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে সরাসরি চোর বললেন? চোর তো বলিনি। অবশ্যই বলেছেন। ভেবেছেন কি আপনি? আলতাফ হতভম্ব হয়ে গেল। এ লোকটা এমন করছে কেন? কেন শুধু শুধু রেগে যাচ্ছে? সে নিজের জায়গায় ফিরে এলো। কি করবে বুঝতে পারছে না। বড় সাহেবকে জানানো উচিত, সাহসে কুলোচ্ছে না, ভয় ভয় লাগছে। আলতাফ ড্রয়ার বন্ধ করে ক্যান্টিনের দিকে রওনা হলো। ক্যান্টিনে সে কখনো আসে না, এই প্রথম আসা। কোনার দিকে একটা খালি টেবিলে একা একা বসে রইল। ক্যান্টিনের বেয়ারা এক কাপ চা না চাইতেই দিয়ে গেল। অসময়ে চা খাওয়া তার অভ্যাস নেই, তবে সে চায়ে চুমুক দিচ্ছে। কিছুতেই ভেবে পাচ্ছে না অফিসের মানুষগুলো তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন। সে তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। এই যে আলতাফ সাহেব, কী করছেন একা একা? গনি সাহেব চা নিয়ে গিয়ে এলেন। আলতাফ সাহেব, বসবো আপনার সঙ্গে? বসুন। আপনি তো দেখি বিরাট ভেজাল লাগিয়ে ফেলেছেন। কি ভেজাল লাগিয়েছি? স্টোর ইনচার্জ খায়রুল কবির সাহেবকে আপনি নাকি চোর বলেছেন। উনি তো দারুণ রেগেছেন। আমি ঠান্ডা করার চেষ্টা করেছি, লাভ হয়নি। উনি বোধহয় বড় সাহেবের কাছে কমপ্লেন করতে যাবেন, আমার সেরকম মনে হলো। আলতাফ কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে রইল। মনি সাহেব বললেন, আপনার তো চিন্তার কিছু নেই। বড় সাহেব হলেন আপনার খাতিরের লোক। সিগারেট খাবেন নাকি আলতাফ সাহেব? আমি সিগারেট খাই না। খেয়ে দেখুন, টেনশনের সময় কাজে লাগে, ব্রেন পরিষ্কার হয়। এই সময় ব্রেনটা পরিষ্কার থাকা দরকার। বড় সাহেবকে ফাইলের ব্যাপারে কি বলবেন ভেবে রাখুন। উনি দারুণ রেগেছেন, আপনাকে এক্ষুনি ডেকে পাঠাবেন। গনি সাহেব সিগারেট ধরিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তৃপ্তি 16 আনা হচ্ছে না। আলতাফ তেমন ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে না। আশ্চর্য মানুষ। ভয় অস্থির হয়ে যদি তাকে ধরে পড়তো, কান্নাকাটি করতো, সে সামাল দিতে চেষ্টা করত। হারানো ফাইলও হয়তো মাঝে মাঝে পাওয়া যায়। আলতাফ পাথরের মতো মুখ করে বসে আছে। ভয়ভীতির কোনো লক্ষণ নেই। চাকরি এখনও কনফার্ম হয়নি। এক কথায় চাকরি চলে যাবে, সে চিন্তাও মাথায় নেই। নিন সিগারেট নিন আলতাফ সাহেব। আমি সিগারেট খাই না। আহা, একটা খেলে কিছু হবে না। জি না। আচ্ছা থাক, খেতে হবে না। আর শুনুন, এত চিন্তা করবেন না। চিন্তা করে লাভ তো কিছু নেই, যা হবার হবেই। আলতাফ ছোট্ট করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। গনি সাহেব বললেন, যাচ্ছেন কোথায়? বড় সাহেবের কাছে? নিচ থেকে যাওয়া ঠিক হবে না। বড় সাহেব ডাকুক, তারপর যাবেন। এর মধ্যে ভেবে ভেবে একটা প্ল্যান অফ অ্যাকশন বের করুন। বড় সাহেবের খাস বেয়ারা মকবুল এসে ঢুকলো। গনি সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার আপনাকে ডাকে। গনি সাহেব বিস্মিত হয়ে বলল, আমাকে কেন? তুমি বোধহয় ভুল করছো। উনি আলতাফ সাহেবকে ডাকেন। যে না, আপনারে ডাকেন। স্পষ্ট করে বলছেন গনি। গনি সাহেব দরজার বাইরে থেকে বললেন, স্যার আসবো? বড় সাহেব বললেন, ইয়েস, কাম ইন প্লিজ। তিনি ঘরে ঢুকে হাসি মুখে বললেন, কেমন আছেন স্যার?
বড় সাহেব তার উত্তর না দিয়ে বললেন, বসুন। তিনি বসলেন। বসতে বসতে তার মনে হলো কিছু একটা হয়েছে, দুয়ে দুয়ে মিলছে না। ব্যাপারটা কি? মুস্তফা সাহেব ফাইলের চোখ বুলাচ্ছিলেন। ফাইল বন্ধ করে তাকালেন। তার চোখ কালো চশমার আড়ালে বলে গনি সাহেব বড় সাহেবের চোখের ভাব ধরতে পারলেন না। তার অস্বস্তি আরও বাড়ল। গনি সাহেব, জি স্যার। ব্যাপারটা কি বলুন তো? কী ব্যাপার স্যার? আমি তো কিছু জানি না। আমি আলতাফ সাহেবকে একটা জরুরি ফাইল দিয়েছিলাম, সেটা জানেন? জি না স্যার, আমি তো কিছুই জানি না। কী ফাইল? মনসুর আলী জবাব দিলেন না, স্থির চোখে তাকিয়ে রইলেন। গনি সাহেব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তিনি একটা বড় বোকামি করেছেন। ফাইল সম্পর্কে তিনি কিছুই জানেন না তা বলা ঠিক হয়নি, কারণ এর মধ্যে স্টোর ইনচার্জ খায়রুল কবির নিশ্চয়ই বড় সাহেবের সঙ্গে কথা বলেছে। কথা প্রসঙ্গ তার কথা আসতে পারে, আসাটাই স্বাভাবিক। গনি সাহেব, জি স্যার। ফাইল সম্পর্কে আপনি কিছুই জানেন না দেখে অবাক হচ্ছি। একটু আগে খায়রুল কবির এসেছিলেন, তিনি বললেন আপনি এই ফাইল হারানোর ব্যাপারটা নিয়ে চিন্তিত। ও আচ্ছা, আমি স্যার কিছুক্ষণ আগেই জেনেছি। আগে কিছুই জানতাম না। আমি ভেবেছি আপনি জানতে চাচ্ছেন আগে কিছু জানতাম কি না। মুস্তফা সাহেব ড্রয়ার খুলে সিগারেটের কেস থেকে সিগারেট বের করলেন। গনি সাহেব বললেন, আমি স্যার খুব চিন্তা করছি, এটা হলো কি করে? ড্রয়ারে তালা বন্ধ করা ফাইল হাওয়ায় তো উড়ে যেতে পারে না। আপনার কি মনে হয় কোথায় গেছে? বুঝতে পারছি না, তবে আলতাফ সাহেব বাসায় নিয়ে যেতে পারেন। মাঝে মাঝে তিনি বাসায় ফাইল নিয়ে যান। তাই নাকি? জি। ও আচ্ছা স্যার, আমি কি চলে যাব? একটু বসুন। মনসুর আলী সিগারেট টানতে লাগলেন। গনি সাহেব এই ঠান্ডা ঘরে বসেও ঘামতে লাগলেন। গনি সাহেব, জি স্যার। ফাইলটা খুব জরুরি। আজ সন্ধ্যার মধ্যে আপনি এটা বের করে দেবেন। আমি কোত্থেকে বের করব? আপনি খুব কর্মঠ মানুষ, আপনার বুদ্ধিশুদ্ধিও পরিষ্কার। আপনি কিভাবে বের করবেন তা আপনি জানেন। স্যার, আপনার কথায় আমি মর্মাহত হবার কিছু নেই। এখন যান, ফাইলের ব্যাপারে ব্যবস্থা করুন। গনি সাহেব বের হয়ে এলেন। তার কান ঝাঝা করছে। বড় সাহেব লোকটি ক্ষমার অযোগ্য একটা কাজ করেছে। সরাসরি চোর বলেছে। এর একটা বিহিত হওয়া দরকার। ধরাকে সরাজ্ঞান করছে। কত বড় সাহস! এত সাহস সে পেল কোথায়? খায়রুল কবির কিছু বলেছে নাকি? বলে ফেলতে পারে, বোকা টাইপের লোক। মনে হচ্ছে বড় সাহেব তাকে প্যাচে ফেলে দু একটা প্রশ্ন করেছে, আর সে ভরভর করে পেটের সব কথা বলে ফেলেছে। গনি সাহেব অত দ্রুত চিন্তা করছেন, যেভাবেই হোক বড় সাহেবকে একটা শিক্ষা দিতে হবে। চোর বলার জন্য হাত জোর করে ক্ষমা চাইতে হবে। শুধু হাত জোর করে ক্ষমা চাইলেই হবে না, কাগজপত্রও থাকতে হবে। ইউনিয়ন কী জিনিস এটা বড় সাহেবকে টের পাইয়ে দিতে হবে। কিছু জরুরি টেলিফোন করা দরকার। বড় সাহেবকে ঘেরাও করতে হলে শুধু অফিসের লোক দিয়ে হবে না, বাইরের কিছু লোকজনও দরকার। বড় ধরনের কিছু করতে হলে কয়েকটা জর্দার কৌটা লাগবে। কত ধানে কত চাল তা জানার সময় হয়ে গেছে। গনি সাহেব আলতাফের টেবিলের দিকে এগিয়ে গেলেন। আলতাফ শুকনো মুখে বসে আছে। একে একটা শিক্ষা দিতেই হবে। শালা স্পাইগিরি করে বের করে দিতে হবে। হাত পা ভেঙে হাসপাতাল দাখিল হয়ে গেলে আর স্পাইগিরি হবে না। আলতাফ সাহেব, জি। বড় সাহেবের কাছ থেকে আসছি। ও আচ্ছা। বড় সাহেবের ধারণা আপনার ফাইল আমি চুরি করেছি। আলতাফ চুপ করে রইল। গনি সাহেব বললেন, আপনি স্যারকে এই কথা বলেছেন তাই না? আমি কিছু বলিনি। স্পাইগিরি করছেন, পেয়েছেনটা কি? আলতাফ তাকিয়ে রইল। গনি সাহেব ক্যান্টিনের দিকে রওনা হলেন। মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। বড় ঝামেলার সময় মানুষ মাথা ঠিক রাখতে পারে না বলেই ঝামেলা সামাল দিতে পারে না। তিনি পরপর 2 কাপ চা খেয়ে সিগারেট ধরালেন। মাথা এখন খানিকটা শান্ত হয়েছে। ঘেরাও করার পরিকল্পনা এখন আর সুন্দর পরিকল্পনা বলে মনে হচ্ছে না। অন্য চাল চালতে হবে, মারাত্মক কোনো চাল। বড় সাহেব সে চাল ধরতে পারবেন না। কী চাল দেওয়া যায়? হারানো ফাইল ফেরত দেওয়া যায়। বড় সাহেবকে যদি বলা হয় ফাইল পাওয়া গেছে আলতাফের বাসায়, তাহলেই হলো। খুব বিনয়ের সঙ্গে বলতে হবে। এতে বড় সাহেবের গালে একটা চড় দেওয়া হবে, মোলায়েম চড়। ফাইল গনি সাহেবের কাছেই আছে, তার ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায়। যা করতে হবে তা হলো ফাইলটা লুকিয়ে নিয়ে চলে যেতে হবে আলতাফের বাসায়। আলতাফকে বলতে হবে, ভাই আপনার বাসার কাগজপত্রগুলো একটু খুঁজে দেখুন। এমনও হতে পারে যে আপনি মনের ভুলে ফাইল বাসায় নিয়ে চলে এসেছেন। হতে পারে না? একটু খুঁজে দেখুন। আমিও আপনার সঙ্গে খুঁজি। দুজন খুঁজতে থাকবে। তখন গনি সাহেব চেঁচিয়ে বলবেন, পাওয়া গেছে, পাওয়া গেছে। এই তো পাওয়া গেছে, আপনার খাটের নিচেই ছিল। যাক, বাঁচা গেল। সবচেয়ে ভালো হয় ফাইলটা যদি আলতাফ সাহেবকে দিয়ে ফেরত পাঠানো হয়। গনি সাহেব আরেকটা সিগারেট ধরালেন। পুরো পরিকল্পনাটা আরও ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। কোনো ভুল ত্রুটি থেকে গেল কি না, সামান্য ভুল থাকাও ঠিক হবে না।
ফাইলটা যে ড্রয়ারে আছে এই খবর অফিসের আর একজন মাত্র মানুষ জানে, স্টোর ইনচার্জ খায়রুল কবির, তার নিজের লোক। তাছাড়া তিনিই চাবি দিয়ে ড্রয়ার খুলেছেন, কাজে এই খবর বাইরে ছড়াবে না। খায়রুল কবির সাহেব অবশ্য মাথা গরম লোক, ফট করে মাথা গরম হয়ে যায়। এই জাতীয় লোক মাথা গরম অবস্থায় বেফাস কথা বলতে পারে, তাকে সাবধান করে দিতে হবে। গনি সাহেব উঠলেন, আলতাফের টেবিলের দিকে এগিয়ে গেলেন। আলতাফ সাহেব? জি। আপনার বাসায় আজ সন্ধ্যায় একটু যাব। জি আচ্ছা। বিবাহ করেছেন তো, তাই না? জি। ভাবির হাতে 1 কাপ চা খেয়ে আসবো। জি আচ্ছা। অধিকাংশ অফিসেই দেখি কর্মচারীদের মধ্যে কোনো সদ্ভাব নেই। এটা ঠিক না। অফিসের বাইরেও আমাদের একটা জীবন আছে, তাই না? জি। গনি সাহেব খায়রুল কবির সাহেবের খোঁজে গেলেন। তাকে এখন বেশ হাসি খুশি দেখাচ্ছে, টেনশন অনেকখানি কমে গেছে। তার মাথায় একটাই চিন্তা, ফাইলটা কি করে আলতাফের বাসায় নিয়ে যাবেন। শীতকাল হলে সমস্যা ছিল না, কোটের ভেতরে নিয়ে যেতে পারতেন। গরমকাল হওয়ায় ঝামেলা হয়ে গেছে, বাজারে ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। তার সঙ্গে বাজারে ব্যাগ আছে, অফিস ফেরত হাতিরপুর কাঁচা বাজার থেকে কিছু সবজি নিয়ে যাবার কথা। আজ আর নেওয়া হবে না। অফিস ছুটি হবার ঠিক আগে আগে মনসুর সাহেবের টেলিফোন বেজে উঠল। টেলিফোন করেছেন ডাক্তার ওসমান, কিন্তু তার গলার স্বর অন্যরকম। মনসুর সাহেব গলা চিনতে পারছেন না, মনে হচ্ছে অনেক দূর থেকে পাতলা গলায় কে যেন কথা বলছে। মনসুর সাহেব বললেন, হ্যালো, কে কথা বলছেন? আমি বলছি, আমি। কিছু মনে করবেন না, আমিটা কে? ওসমান। ও আচ্ছা, তোমার ঠান্ডা লেগেছে নাকি? গলার স্বর চিনতে পারছি না। তোমাকে দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেও আমার গলার স্বর চিনতে পারছি না। হয়েছে কি? ভয়াবহ কিছু হয়নি, তবে যা হয়েছে তা ঠিক অগ্রাহ্যও করা ঠিক না। কি হয়েছে? তুমি বাসায় আসো, তারপর বলবো। আসছি, এখনই আসছি। বাই দ্য ওয়ে, তোমার অফিসের কর্মচারী কি যেন নাম? আলতাফ নাকি? ও কি আছে? থাকার কথা না, এখন বাজছে 5টা। সে কাটা 5টা বাজলে বিদায় হয়ে যায়, তবু খোঁজ নিচ্ছি। কেন বলো তো? ওকে আমার দরকার, তাকে নিয়ে আসতে পারবে? দরকার হলে অবশ্যই নিয়ে আসবো। মনসুর সাহেব আলতাফের খোঁজে লোক পাঠালেন, তাকে পাওয়া গেল না। সে ঠিক 5টার সময় বের হয়ে গেছে। আলতাফ অফিস থেকে সরাসরি বাসায় ফেরার সময় বাসে প্রচণ্ড ভিড় হয়। ভিড় কমার জন্য সে ইদানিং অফিসের পাশে একটা মিউনিসিপ্যালিটি পার্কে অপেক্ষা করে। পার্কটি মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা শিশুদের মনোরঞ্জনের জন্য তৈরি করলেও এটি এখন ভিক্ষুক ও নেশারুদের দখলে। নেশারুরা আসে সন্ধ্যার পরে। তাদের সঙ্গে আলতাফের দেখা এখনও হয়নি, তবে পার্কের স্থায়ী ভিক্ষুকরা আলতাফকে চেনে। তারা এই লোকটির স্বভাব চরিত্রও জানে। তারা জানে এই সাহেব পার্কে ঢোকার মুখে 2 টাকার বাদাম কিনবে, পার্কের সবচেয়ে উত্তরের বেঞ্চির এক কোণায় চুপচাপ বসে বাদাম খাবে খুব ধীরে ধীরে। 2 টাকার বাদাম শেষ করতে করতে তার সময় লাগবে 1 ঘন্টার উপর। তখন সে উঠে দাঁড়াবে, যাবে বাস স্ট্যান্ডের দিকে। এ লোকের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ হবে না বলে ভিক্ষুকরা কেউ এখন আর তাকে বিরক্ত করে না। আলতাফ বসে আছে বেঞ্চিতে, তার হাতে বাদামের ঠোঙা এবং খানিকটা ঝাল লবণ। আলতাফ বাদাম ভেঙে মুখে দিচ্ছে। 2 টাকার ঠোঙার বাদাম থাকে 18 থেকে 25টা। আজ বাদাম বেশি দিয়েছে। আজ বাদাম আছে 30টা। শেষ করতে অন্য দিনের চেয়ে বেশি সময় লাগুক। তেমন তাড়া নেই, তবে আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ভালো বৃষ্টি হবে। বৃষ্টি শুরু হলে ভিজতে হবে। ভিজতে তার খারাপ লাগে না। একটাই শুধু সমস্যা হয়, ভেজা কাপড়ে বাসে উঠতে দেয় না। ভিজে গেলে হেঁটে হেঁটে ফিরতে হবে। আলতাফ ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। তার মনটা খারাপ। শুধু যে খারাপ তা না, বেশ খারাপ। সে বুঝতে পারছে না সবাই মিলে তার সঙ্গে মিথ্যা কথা বলছে কেন। সে তো সবই বুঝতে পারছে। গনি সাহেবের কাছে ফাইলটা বর্তমানে আছে। তিনি এই ফাইলটা নিয়ে আজ রাতে একসময় তার বাসায় যাবেন এবং বলবেন, আলতাফ সাহেব, আপনার বাসাটা একটু পরীক্ষা করে দেখব। এমন তো হতে পারে মনের ভুলে ফাইলটা ফেলে গেছেন। আলতাফ সাহেব গনি সাহেবের বাজারের ব্যাগে বর্তমানে ফাইলটা আছে। আলতাফ জানে গনি সাহেবের বাজারের ব্যাগে বর্তমানে ফাইলটা আছে। ফাইলটা নিয়ে তার অনেক কাজকর্ম আছে বলে তিনি আজ বাজারে যেতে পারবেন না। গনি সাহেবের স্ত্রী বলে দিয়েছেন ঘরে কোনো সবজি নেই, সবজি লাগবে। আজও সবজি কেনা হবে না, অথচ এই মহিলা মাছ মাংস কিছু খেতে পারেন না। সব তথ্য পোকার আলতাফকে জানাচ্ছে। কেন জানাচ্ছে সে জানে না, কিভাবে জানাচ্ছে তাও বুঝতে পারে না। জানতে না পারলেই বোধহয় ভালো হতো, মনের কষ্ট কম হতো। এরা তাকে দেখতে পাচ্ছে না কেন? সে কী অন্যায় করেছে? বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আলতাফ উঠে দাঁড়ালো। হালকা ফোঁটা পড়ছে। বাস স্ট্যান্ডের লোকজন নেই।
ইচ্ছা করলে বাসে ওঠা যায়, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। হেঁটে হেঁটে যাওয়া যাক, পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে যাবে। তারা নেই কিছু, আর বাসায় ফিরতে দেরি হলেই ভালো। ইতিমধ্যে নিশ্চয়ই গনি সাহেব চলে যাবেন, তার সঙ্গে দেখা হোক, তা আলতাফ চাচ্ছে না। বৃষ্টির বেগ বাড়ছে। আলতাফ নির্বিকার ভঙ্গিতে বৃষ্টির ভেতর দিয়ে গেছে। লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। বৃষ্টিতে ভিজে অনেকেই রাস্তায় হাঁটে, তবে এদের মধ্যে এক ধরনের তাড়া থাকে। কেউ এমন নির্বিকার ভঙ্গিতে হাঁটে না। বজলুর রহমান বললেন, কাকে চান? গনি সাহেব বললেন, আমি আলতাফ সাহেবের খোঁজে এসেছি। ও তো এখনও বাসায় ফিরে নাই। সে কি? 5টার সময় উনি অফিস থেকে বের হলেন। বজলুর রহমান বিরক্ত মুখে বললেন, এই গাধার কি কিছু ঠিক আছে? কিছু ঠিক নাই। অফিসে কি করে তাই আমি বুঝি না। আসুন, ভেতরে এসে বসুন। গনি সাহেব অন্ধকারে বসার ঘরে ঢুকলেন। বজলুর রহমান বললেন, আপনাকে অন্ধকার ঘরে বসে থাকতে হবে। গাধাটাকে বলেছিলাম 40 পাওয়ারের একটা বাল্ব এনে লাগাতে। লাগিয়েছি ঠিকই, কিন্তু বাল্ব জ্বলছে না। সমস্যাটা কোথায় সে দেখবে না। গনি সাহেব বললেন, স্যার আপনি কাইন্ডলি একটা হারিকেন আনুন, আমি দেখে দিচ্ছি। মনে হয় কোথাও লুজ কানেকশন আছে। না না, আপনি কি দেখবেন? কোনো অসুবিধা নেই স্যার। আলতাফ সাহেব আমার কলিগ, খুবই বন্ধু মানুষ। বজলুর রহমান খুশি হলেন, হারিকেন জ্বালিয়ে নিয়ে এলেন। গনি সাহেব কী করলেন কে জানে, বাতি জ্বলে উঠল। বজলুর রহমান হৃষ্টচিত্তে বললেন, বাবা তুমি আরাম করে বসো, চা খাও। ঘরে কিছু আছে কি না কে জানে, মনে হয় শুধু চা খেতে হবে। কোনো অসুবিধা নেই স্যার, চা না পেলেও হবে, আমার চায়ের তেমন অভ্যাস নেই। আলতাফ সাহেব কখন ফেরেন? কোনো ঠিক ঠিকানে নেই। আগে সকাল সকাল ফিরত, এখন শুনেছি অফিস ছুটির পর কোন এক পার্কে গিয়ে বসে থাকে। কেন? কে বলবে কেন? ওর কি মাথা ঠিক আছে? ব্রেন ডিফেক্ট। চাচাজি এসব কি বলছেন? তোমাদের কলিগ, তোমরা জানো না কি করে অফিস চালায়? সেটাই তো আমি বুঝি না। কাজকর্ম কিছু পারে? উনি তো চাচাজি কাজকর্মে খুব ভালো, তবে তবে কি রিসেন্টলি একটা সমস্যা হয়েছে। বজলুর রহমান আগ্রহ নিয়ে বললেন, কী সমস্যা? থাক স্যার, বলতে চাচ্ছি না। না না, তুমি বলো, কোনো অসুবিধা নেই। অফিসের একটা জরুরি ফাইল হারিয়ে ফেলেছেন। আমাদের বড় সাহেব আবার খুবই রাগী, তিনি ভয়ঙ্কর রেগেছেন। অথচ আলতাফ সাহেবের কোনো মাথা ব্যথা নেই। ওর মাথা ব্যথা থাকবে কেন? ওর কি মাথা বললে কিছু আছে? বড় সাহেবের সঙ্গে দেখা করে দু একটা কথা বললে হতো, তাও বলবেন না। এই বাজারে যদি চাকরি চলে যায় তাহলে অবস্থাটা চাচাজি একটু চিন্তা করুন। চাকরি তো যাবেই, আরও আগেই যাওয়া উচিত ছিল। এখনও কেন যায়নি আমি তো তাই ভেবে পাই না। বজলুর রহমান অত্যন্ত আনন্দিত বোধ করছেন। তার কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। এটাই তার আনন্দের বিষয়। গনি সাহেব গলা নিচু করে বললেন, আমার ধারণা উনি ফাইলটা বাসায় নিয়ে এসেছিলেন, তারপর অফিসে নিতে ভুলে গেছেন। আমি এসেছি একটু খুঁজে দেখতে। ওনার তো মাথা ব্যথা নেই। বজলুর রহমান দরাজ গলায় বললেন, যাক, গাধাটার চাকরি চলে যাক, তুমি এই নিয়ে চিন্তা করবে না। তবু স্যার, আমি ভাবছি একটু যদি খুঁজে দেখি। উনি তো খুঁজবেন না। ও কিছুই করবে না, ও শুধু দরজা বন্ধ করে ঝিম ধরে বসে থাকবে আর পোকা নিয়ে ভাববে। গনি সাহেব ইতস্তত করে বললেন, উনি কখন আসেন কে জানে। আমরা কি এই ফাঁকে একটু খুঁজে দেখব? দেখতে চাও দেখো, আমি দুলারিকে বলছি, ও তোমাকে তো তাদের ঘরে নিয়ে যাবে। 10 মিনিটের মাথায় গনি সাহেব ফাইল হাতে দোতলা থেকে নেমে এলেন। বজলুর রহমানকে দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, পাওয়া গেছে চাচাজি, খাটের নিচে খবরের কাগজের সঙ্গে ছিল। বজলুর রহমান বললে, পাওয়া গেছে বলে এত আনন্দিত হও না, আবার হারাবে। কে জানে কাল অফিসে যাওয়ার সময় হয়তো বাসে ফেলে রেখে যাবে। গনি সাহেব বললেন, আপনাকে কি চাচাজি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি কিছু মনে না করেন? মনে করা করে কি আছে, বলো কি রিকোয়েস্ট? ফাইলটা আলতাফ সাহেবের হাতে না দিয়ে আপনি যদি নিজে নিয়ে যান। বড় সাহেবকে একটু বুঝিয়ে বলেন, স্যার তো খুব রেগে আছেন। কোনো অসুবিধা নেই, আমিই বলবো। আমি যে এসেছিলাম এটা যদি না বলেন তাহলে খুব ভালো হয়। বড় সাহেব আমাকে আবার ঠিক পছন্দ করেন না। উনি যদি শুনেন একজন ফাইল হারিয়েছে আর আমি ছুটোছুটি করছি, তাহলে আরও রেগে যাবেন। না না, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কথা কিছুই বলবো না। গনি চা খেলেন, মুড়ি খেলেন, দুলারির সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন। দুলারি কাজের মেয়ে নেই শুনে দুঃখিত হলেন। যাবার সময় বলে গেলেন কাল সকালের মধ্যে কাজের মেয়ের ব্যবস্থা করবেন। এই কাজটা তিনি অবশ্য ভালোই পারেন। কাজের মেয়ের সাপ্লাই চ্যানেল তার খুব ভালো। অফিসের অনেকেরই তিনি উপকার করেছেন। দুলারির জন্য একটা ব্যবস্থা করতে হবে। তার নিজের বাসায় এই মুহূর্তে 2 জন আছে, তাদের একজনকে দিয়ে যেতে হবে।
আলতাফ বাসায় ফিরল রাত 9টার কিছু আগে। সে ভিজে চুপসে গেছে, চোখ লাল। দুলারি বলল, আবার বৃষ্টিতে ভিজে ভিজে এসেছো? কতক্ষণ ভিজেছো বৃষ্টিতে? অনেকক্ষণ। হাতটা একদম নীল হয়ে গেছে, চোখ লাল। আজ নির্ঘাত তোমার জ্বর আসবে। তোমার অফিসের একজন কলিগ আজ বাসায় এসেছিল, নাম হলো গনি সাহেব। কি যেন খুঁজাখুঁজি করলেন। খুবই ভালো লোক। আমার কোনো কাজের লোক নেই শুনে খুব দুঃখ করলেন। বলেছেন কাল সকাল 10টার মধ্যে একজনকে দিয়ে যাবেন। তুমি তো ঘুমোচ্ছ না, তাহলে এমন হু হু করছো কেন? যাও বাথরুমে গিয়ে কাপড় ছাড়ো, ভাত দিয়ে দিই। আজ আবার মার শরীরটাও খারাপ, মা শুয়ে আছেন। দুলারি টেবিলে ভাত বেড়ে আলতাফকে নিতে এসে দেখে আলতাফ ঘর অন্ধকার করে শুয়ে আছে, তার গা গরম। আলতাফ বলল, আমার ভালো লাগছে না, আমি কিছু খাবো না। দুধ এনে দিই, 1 কাপ দুধ খাও। না, তুমি বাতি নিভিয়ে দাও। দুলারি বাতি নিভিয়ে দিল। তার খানিকটা মন খারাপ হলো। বৃষ্টি হচ্ছে দেখে সে আজ তেহারি রান্না করেছে। এই জিনিসটা আলতাফ খুব পছন্দ করে খায়। দুলারি, কি? আমার মাকে যে পোকা খেয়ে ফেলেছিল তাকে তুমি জানো? এসব কী ধরনের কথা? তুমি জানো কি না বলো। জানি, বাবা বলেছিলেন। আমার চোখের সামনে তারা মাকে খেয়ে ফেললো। চুপ করো তো। আচ্ছা, চুপ করলাম। দরজা জানলা বন্ধ করে ঘর অন্ধকার করে দাও। ওসমান সাহেব থাকেন ধানমন্ডি 8 নম্বরে, 4 ইউনিটের নতুন ফ্ল্যাট, বাড়িগুলোর 3 তলায়। ফ্ল্যাটটি কিনেছেন ওসমান সাহেবের স্ত্রী রেবেকা, ভদ্রমহিলা ডাক্তার এবং পয়সাওয়ালার বড় ডাক্তার, পোষারওয়ালা বড় ডাক্তার। এদের কোনো ছেলেপুলে নেই। স্বামী স্ত্রী দুজনে বিশাল বাড়িতে বাস করেন। কুকুর, বিড়াল এবং পাখি পুষেন। মনসুর সাহেব ওসমানদের ফ্ল্যাট বাড়িতে কলিং বেল টিপলেন রাত 10টায়। কলিং বেলের শব্দ হলো না, কড়া নাড়তে হলো। শব্দ করেই নাড়তে হলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, তবে ঘরে আলো আছে, চার্জ লাইট জ্বলছে। ওসমান সাহেব দরজা খুলে বললেন, এত দেরি? আমি সন্ধ্যা থেকে অপেক্ষা করছি। বৃষ্টি দেখে ভাবছিলাম বৃষ্টি কমলে আসবো, মনে হচ্ছে কমবে না, তাই বৃষ্টির মধ্যেই এসেছি। খেয়ে আসুনি তো? না। গুড। আমি পূর্বানি থেকে খাবার আনিয়েছি। আজ রাতে থেকে গেলে অসুবিধা হবে। রেবেকা বাসায় নেই, একা আছি। তুমি থাকলে দুজনে মিলে ব্যাচেলারদের মতো সারা রাত গল্প করব। ব্যাচেলাররা সারা রাত গল্প করে না, এটা নব্য স্বামী স্ত্রীদের ব্যাপার। রেবেকা কোথায়? ওর সঙ্গে ভয়াবহ ধরনের ঝগড়া হয়েছে, প্রায় ছাড়াছাড়ি পর্যায়ের ঝগড়া। ও তার বাবার বাসায় চলে গেছে, মনে হচ্ছে আর ফিরবে না। মুস্তু সাহেব কিছু বললেন না, তেমন গুরুত্বও দিলেন না। রেবেকা প্রায় প্রচণ্ড রকমের ঝগড়া করে তার বাবার বাসায় চলে যায়, আবার ফিরে আসে, এবারও আসবে। এদের এক এদের এক এদের একের অন্যকে ছাড়া গতি নেই। ওসমান সাহেব বললেন, এসো খেতে বসে যাই, প্যাকেট করা খাবার ঠান্ডা হয়ে গেলে মুশকিল। টেবিল ভর্তি খাবার, সিভাস রিগেলের পেট মোটা বোতল। এই ব্যাপারটিও পুরনো। ওসমান সাহেব মদ্যপান করেন শুধু যখন রেবেকার সঙ্গে তার ঝগড়া হয় তখন। মনসুর হাসতে হাসতে বললেন, ঝগড়া মনে হয় গুরুতর পর্যায়ের হয়েছে। হ্যাঁ। কী নিয়ে ঝগড়া? সেটা বলার জন্যই ডেকেছি। আলতাফকেও আনতে বলেছিলে, তাকেও বলতে চাচ্ছিলে? হ্যাঁ, তাকেও বলতে চাচ্ছিলাম। ঝগড়ার সূত্রপাত তাকে নিয়ে। তুমি খেতে শুরু করো, আমি বলি। খানিকটা হুইস্কি দিই, হুইস্কি থাকলে গল্প শুনে আরাম পাবে। মনসুর কৌতূহলী হয়ে তাকালেন। তোমার মনে আছে বোধ হয় আলতাফের বাসায় আমি একটা তেলাপোকা মেরেছিলাম। আলতাফ তাতে দুঃখিত হয়েছিল। আলতাফ দুঃখিত হয়েছিল কিনা জানি না, তুমি তেলাপোকা মেরেছিলে তা মনে আছে। বাসায় ফিরলাম, শরীর কেমন ঘিন ঘিন করতে লাগলো। সারাক্ষণ মনে হতে লাগলো জুতার নিচে তেলাপোকার রক্ত মাংস লেগে আছে। প্রথমেই কাজের ছেলেটিকে দিয়ে জুতা ধোয়ালাম। আমার মনে হলো সে ঠিকমতো ধোয়নি। সাবান দিয়ে নিজে ধুলাম, মনে হলো সর্বনাশ হয়েছে, আমার হাতে রক্ত লেগে গেছে। গোসল করলাম, ভাবটা দূর হলো না, শরীর ঘিন ঘিন করতে লাগলো। রাতে ভাত খেতে পারলাম না। রেবেকা ফিরল রাত 10টায়। ততক্ষণে আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গেছে। আমার ধারণা হয়ে গেছে তেলাপোকার রক্ত মাংস সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। দুজন কাজের লোককে ঘর মুছতে লাগিয়ে দিয়েছি। বালতি ভর্তি পানিতে ডেটল গুঁড়ে ওরা মেঝে ন্যাকড়া দিয়ে মুছছে এবং অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে। রেবেকা ঘরে ঢুকে বলল, কি হয়েছে? আমি ব্যাপারটা ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার সময় বুঝলাম আমি নিতান্ত বোকার মতো কথা বলছি। না, বোকা না, পাগলের মতো কথা বলছি। রেবেকা বলল, তুমি নিউরোটিক পেশেন্টের মতো আচরণ করছো। আমি বললাম, আমি মোটেই নিউরোটিক পেশেন্টের মতো আচরণ করছি না, আমি যা অনুভব করছি তা বলছি।
রেবেকা কাজের লোক দুটিকে ধোয়াধুয়ি বন্ধ করতে বলল। ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে কুৎসিত ঝগড়া। আমি একেবারে তুই তোকারি পর্যায়ে চলে গেলাম। চিৎকার করে বলতে লাগলাম, তোর সঙ্গে বাস করে আমি নিউরোটিক পেশেন্ট হয়েছি, বুঝেছিস? তোর ধবধবে সাদা গায়ের রঙের জন্য তো তোর খুব অহংকার। এই সাদা রঙের জন্য তোকে দেখায় সাদা তেলাপোকার মতো। সাদা তেলাপোকা কখনো দেখেছিস? এরা থাকে কমোডের ভেতরে। তোর গায়েও তেলাপোকার মতোই গন্ধ, তারপরেও কিছু বলি না, সহ্য করি। রেবেকা আমার কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। এক পর্যায়ে বলল, তোমার ঘুমানো দরকার। আমি প্যাথিড্রিন ইঞ্জেকশন একটা এম্পুল রেখে যাচ্ছি। ইসমাইলকে বললেই সে তোমার শরীরে পুশ করে দেবে। আমি চলে যাচ্ছি। এর উত্তরে আমি আরও সব কুৎসিত কথা বলতে লাগলাম, এমন সব কুৎসিত কথা যে তুমি শুনলে 3 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে। উদাহরণ দেব? শুনতে চাও? না, শুনতে চাই না। শুনতে না চাওয়াই ভালো। মুসরু বললেন, তুমি মদ্যপানটা মনে হয় বেশি করছো। তা ঠিক, বেশিই করছি। আমার অবস্থায় পড়লে তুমি বাচ্চাবে মদ ভর্তি করে তার ভেতর শুয়ে থাকতে। আসল স্টোরিটা শোনো। আসল স্টোরিতে এখনো আসেনি। বলো আসল স্টোরি। রেবেকা রাতেই চলে গেল। আমি কাজের লোক দুটিকে বললাম, তোমরা ননস্টপ ঘর মুছে যাও। আমি না বলা পর্যন্ত থামবে না। তারপর হুইস্কির একটা বোতল নিয়ে বসলাম। তুমি ভালো করেই জানো আমি প্রফেশনাল মাতাল নই। বিদেশে পড়াশোনার জন্য যখন গিয়েছিলাম তখন মাঝে মধ্যে খেতাম। দেশে এসে ছেড়ে দিয়েছিলাম। ইদানিং কখনো কখনো রাতে খাওয়া হয়, তাও যখন বন্ধুবান্ধব আসে তখন। যাই হোক, রাত 1টার ভেতর 250 মিলিলিটারের স্কচ হুইস্কির একটা পুরো বোতল শেষ করে ফেললাম। মাতাল হলাম না, শুধু অনুভব করলাম মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি নিজেও সাবানের বড় একটা ফ্যানা হয়ে গেছি। বাতাসে ভাসতে শুরু করেছি। হার্ড লিকার 4 পেগের বেশি আমি খেতে পারি না, আমার বমি ভাব হয়। পুরো বোতল খেয়েও আমার কিছু হলো না, শুধু বাথরুম পেতে লাগলো। আমার তখন বাথরুমে যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে চেয়ারে বসেই কাজ সেরে ফেলে। মেঝে তো ধোয়া হচ্ছে। যাই হোক, বাথরুমে গেলাম। এই অংশটা মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে। আমি তোমার সব অংশই মন দিয়ে শুনছি। এই অংশটা অনেক বেশি অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। বাথরুমে ঢুকেছি, বাতি জ্বালিয়ে দরজা বন্ধ করতেই এক ধরনের হামিং সাউন্ড হতে লাগলো, যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুব নিচু গলায় কথা বলছে। লো ফ্রিকোয়েন্সি সাউন্ড হয়ে আসছে কমোডের ভেতর থেকে। আমি অবাক হয়ে কমোডের কাছে গিয়ে নিচু হয়ে তাকাতেই গায়ের সমস্ত রক্ত জমে গেল। দেখি কমোড ভর্তি তেলাপোকা। তারপর দেখি শুধু কমোড নয়, বাথরুমের মেঝে ঠিক ঠিক করছে পোকায়। অথচ ঘরে ঢোকার সময় ছিল না। কখন এলো? কোত্থেকে এলো? হঠাৎ দেখি পোকার আমার গা বেয়ে ওঠার চেষ্টা করছে। অন্য যে কেউ হলে অজ্ঞান হয়ে পেরে যেত। আমি বুঝলাম অতিরিক্ত মদ্যপানের জন্য আমার হ্যালুসিনেশন হচ্ছে। আসলে কোনো পোকা নেই, কিন্তু আমার মস্তিষ্ক পোকা দেখছে। বাথরুমের দেয়ালগুলো একটু আগেই সাদা দেখেছি, এখন দেখি ব্রাউন রং। তেলাপোকায় দেয়াল ঢেকে গেছে। আমি তখন এদের কথা শুনতে পেলাম, পরিষ্কার শুনলাম। এরা বলছে, কি বলছে তা তোমাকে বলতে চাচ্ছি না, কারণ ওরা তো আসলে কিছু বলছে না। যা বলার আমার মস্তিষ্কই আমাকে বলছে। যাই হোক, আমি কি করলাম শোনো। বাথরুম থেকে বের হয়ে এলাম, আমার গা ভর্তি তেলাপোকা। এদের নিয়েই বের হয়েছি। কাজের লোক দুটি তখনও মেঝে ঘষে যাচ্ছে। আমি তাদের সামনে দাঁড়িয়ে বললাম, তোমরা কি আমার গায়ে তেলাপোকা দেখতে পাচ্ছ? ওরা ভয়ে ভয়ে বলল, জি না স্যার। আমি বললাম, তাহলে যাও, ইসমাইলকে ডেকে আনো, আমাকে প্যাথিড্রিন ইঞ্জেকশন নিতে হবে। ইসমাইল এসে আমাকে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিল। আমার ঘুম ভাঙলো পরদিন দুপুর 2টায়। আমি তখন পুরোপুরি সুস্থ। তেলাপোকা ব্যাপারটা আমার মাথায় নেই। এই তোমার গল্প? হ্যাঁ। আলতাফকে এই গল্প শোনাতে চাচ্ছিলে কেন? ওর কারণে এই ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে বলেই ওকে শোনাতে চাচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল ওকে বলবো যেন পোকা নিয়ে সে আর কখনো কারো সঙ্গে কোনো কথা না বলে। এই হাস্যকর ব্যাপারটা যেন সে আর কারো মাথায় ঢুকিয়ে না দেয়। মুসরু বললেন, ব্যাপারটা তোমার মাথা থেকে পুরোপুরি দূর হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে আমি পোকা নিয়ে খুব ভাবতে শুরু করেছি। অন্য এক দৃষ্টিভঙ্গিতে এদের দেখার চেষ্টা করছি। অন্য দৃষ্টিভঙ্গি মানে? ওদের প্রতি একটা সিম্প্যাথেটিক অ্যাটিটিউড তৈরি হয়েছে। মুসুর গম্ভীর হয়ে বলেন, সিম্প্যাথেটিক অ্যাটিটিউডের ব্যাপারটা বুঝলাম না। ওসমান গলা নিচু করে বললেন, আমার কেন জানি মনে হচ্ছে আলতাফের কথা সত্যিও হতে পারে।
পোকাদের কিছু স্ট্রেঞ্জ ব্যাপার আছে, যা থেকে ধারণা করা অস্বাভাবিক না যে এদের বুদ্ধি আছে, ভালোভাবেই আছে। যেমন ধরো, যখন কোনো বিশেষ জায়গায় আণবিক বোমার টেস্টিং হয়, তখন সে জায়গায় এই টেস্টিং করা হয়, তার 1 মাইলের ভেতর কোনো পোকামাকড়, বিশেষ করে তেলাপোকা থাকে না। এরা মনে হয় কোনো অদ্ভুতভাবে খবর পেয়ে যায় যে এখানে নিউক্লিয়ার বোমা টেস্টিং হবে, খবর পেয়ে সরে পড়ে। ইন্টারেস্টিং না? সত্যি হয়ে থাকলে ইন্টারেস্টিং। হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফাটার পর এর আশেপাশে অঞ্চলগুলো তেলাপোকায় ছেয়ে গিয়েছিল। আমার ধারণা এরা এসেছে হিরোশিমা ও নাগাসাকি থেকে। এরা বুঝে গিয়েছিল এখানে বোমা ফাটবে, কাজেই সরে গিয়েছিল। এই খবর পেলে কোথায় কোথায় যেন পড়েছিলাম। সত্যি সত্যি তো বটেই। সমুদ্রগামী জাহাজ থেকে হঠাৎ দেখা যায় ইঁদুর আর তেলাপোকা নেমে পড়ছে। তখন বুঝতে হবে জাহাজটা পানিতে ডুবে যাবে বা এই জাতীয় কিছু একটা হবে। এরা খবরটা পায় কিভাবে? মনসুর বললেন, তুমি বলতে চাচ্ছ পোকাদের বুদ্ধি আছে, তারা ইন্টেলিজেন্ট? নিশ্চিত করে কিছু বলছি না, তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। একসময় তুমিই কিন্তু বলেছ ওদের মস্তিষ্ক নেই, কাজে বুদ্ধি থাকবে না। এখন অন্য কথা বলছো। তা বলছি, এখন কালেকটিভ ইন্টেলিজেন্সের কথা মাথায় আসছে। অর্থাৎ আলাদা আলাদাভাবে এক একটা পোকা বুদ্ধিমান নয়, কিন্তু তাদের সবাইকে একত্রে করলে তারা বুদ্ধিমান। এত বুদ্ধিমান যে এরা মানুষকে ব্যবহার করছে। মানুষ তা বুঝতেই পারছে না। মানুষ এদের হাতে খুব অসহায়। পোকাদের হাতে মানুষ অসহায়? হ্যাঁ, অসহায়। পঙ্গপালের কথা ভেবে দেখো। পঙ্গপালের আক্রমণ ঠেকানোর কোনো বুদ্ধি কি মানুষের আছে? মেশিন গান দিয়ে ঠেকাবে? পৃথিবীতে বিউবনিক প্লেগ ছড়িয়েছিল ইঁদুর 1347 থেকে 1351। এই 5 বছরের প্লেগে সারা পৃথিবীতে মানুষ মারা গিয়েছে 75 মিলিয়ন। 19 শতাব্দীতেও বিউবনিক প্লেগ হলো, মানুষ মারা গেল 20 মিলিয়ন। যেমন হঠাৎ করে অসুখটা এসেছিল, তেমনি হঠাৎ করে চলে গিয়েছে। আমার এখন মনে হচ্ছে এগুলো পোকাদের সাবধান বাণী। পোকারা মানুষদের সাবধান করে দিচ্ছে। তারা বলছে, হে মানব সম্প্রদায়, সাবধান। আমরা কিন্তু ইচ্ছা করলেই তোমাদের শেষ করে দিতে পারি। তোমাদের অতি আধুনিক জ্ঞান বিজ্ঞান কোনো কাজেই লাগবে না। মনসুর সিগারেট ধরাতে ধরাতে বললেন, এদের ক্ষমতা থাকলে মানুষকে এরা শেষ করে দিচ্ছে না কেন? মানুষ তো নানানভাবে এদের বিরক্ত করছে। ইনসেকটিসাইড ছড়াচ্ছে, পোকামাকড় মারার কত কায়দা কৌশল বের করছে। পোকাদের যদি এতই বুদ্ধি, তাহলে ওরা কেন চুপ? ওসমান গলাস্বর নিচু করে বললেন, এই বিষয়ে আমারও একটা হাইপোথিসিস আছে। মানুষকে এরা শেষ করছে না, কারণ মানুষকে তাদের প্রয়োজন। মানুষের টেকনোলজি প্রয়োজন। শুধুমাত্র মানুষেরই ক্ষমতা আছে মহাশূন্য জয় করার। মানুষ একদিন সৌরজগতের বাইরেও পা বাড়াবে, কিন্তু পোকাদের এই ক্ষমতা নেই। তারা যদি পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়তে চায়, তাহলে মানুষদের সাহায্য তাদের নিতেই হবে। পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়া তাদের দরকার কি? দরকার আছে। বুদ্ধিমান প্রাণীর লক্ষণ হলো সে চেষ্টা করবে বিশ্ব ব্রহ্মাণ্ডেও নিজেকে ছড়িয়ে দিতে। পোকারা তাই করছে। মানুষ যখন মঙ্গল গ্রহ থেকে যাবে বৃহস্পতি উপগ্রহে, এরাও যাবে মানুষের সঙ্গে। বুঝতে পারছো? পারছি, কিন্তু তুমি কি এই হাইপোথিসিস বিশ্বাস করো? বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। আলতাফ নামের তোমার ওই লোকটির সঙ্গে আমার কথা বলতে হবে। মনসুর গম্ভীর গলায় বললেন, আলতাফের সঙ্গে তোমার কথা বলতে হবে না। কথা বলার পরিণাম তো দেখতেই পাচ্ছি। তোমার উচিত বিশ্রাম নেওয়া এবং মাথা থেকে পোকামাকড় পুরোপুরি দূর করা। যেভাবে হুইস্কি খাচ্ছ মনে হয় একটা কেলেঙ্কারি করবে। যাও, ঘুমোতে যাও। রাত খুব একটা বেশি হয়নি, 2টা বাজে। 2টা অনেক রাত। মনসুর উঠে দাঁড়ালেন। এখনও ইলেকট্রিসিটি আসেনি। মনে হয় আজ রাতে আর আসবে না। বৃষ্টি থামেনি, মাঝখানে কিছুটা কমেছিল, এখন আবার মুষলধারে শুরু হয়েছে। বাথরুম থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। কিসের শব্দ? মনসুর কৌতূহলী হয়ে উকিয়ে দিলেন। অন্ধকার বাথরুম, চার্জ লাইটের আলো বাথরুম পর্যন্ত পৌঁছেনি। তিনি পকেট থেকে দেয়াশালায় বের করলেন। দেয়াশালা জ্বালাবার সঙ্গে সঙ্গে তার শরীর কেঁপে উঠল। এসব কি? হাজার হাজার কোটি কোটি পোকা তার দিকে তাকিয়ে আছে, সুর নাড়ছে। এটা কি এক ধরনের হ্যালুসিনেশন? অবশ্যই তাই। ওসমানের কথা শুনে তিনি প্রভাবিত হয়েছেন। আলতাফ প্রভাবিত করেছিল ওসমানকে। তাকে দিয়ে অন্য আরেকজন প্রভাবিত হবে। একসময় দেখা দেবে মাস হিস্টেরিয়া।
দেয়াশালের কাঠি নিভে গেছে। তিনি এখন আর কিছুই দেখছেন না, শস্য শব্দ শুনছেন। শব্দটা কোমরের ভেতর থেকে আসছে। দেয়াশালের আরেকটা কাঠি কি জ্বালাবেন? তার সাহস হলো না।